KTV Originals। স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছে। আপনারা জানেন যে 19 সেপ্টেম্বর থেকে চেন্নাইতে ভারত বাংলাদেশের সিরিজ শুরু হচ্ছে। তার আগে এই সিরিজ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ কাম ভিডিও অ্যানালিস্ট ছিলেন। তার সঙ্গে আলোচনা করবো অবশ্যই ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে, যে কতটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, নাকি ভারত তার একাধিপত্য দেখাবে। স্বাগত জানাচ্ছি অপরূপ চক্রবর্তীকে। অপরূপ, থ্যাংক ইউ জয়, নমস্কার সকলকে। অপরূপ দা, ভারত বাংলাদেশ সিরিজ যেমনটা বললাম যে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। বাংলাদেশকে কিন্তু অনেকেই সমীহ করছে। তার কারণ একটাই, যে আমরা জানি যে পাকিস্তানের মাটিতে রাওয়ালপিন্ডিতে 2-0 করে বাংলাদেশ এসছে, এবং এই মুহূর্তে বাংলাদেশের সামাজিক বা রাজনৈতিক যাই অবস্থা হোক না কেন, সেটা যে খুব একটা স্থির অবস্থা সেটা কিন্তু বলা যাবে না। সেখান থেকে বাংলাদেশের ট্রেমেন্ডাস কামব্যাক, পাকিস্তানকে হারানো এবং গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অবশ্যই এখনো পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যদি দেখি, অনেকটা কি 1996 শ্রীলঙ্কাকে মনে করাচ্ছে, যে সময় তাদেরও কলম্বো বম্বিং হয়, অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের মতো দল যায়নি এবং তারপর শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়। সেটা অবশ্য ওয়ার্ল্ড কাপ ছিল, এখানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে। তবে তাও ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে যথেষ্ট চনমনে বাংলাদেশ ক্রিকেটাররা কিভাবে দেখছে এই সিরিজ? দেখো, টু ভেরি অনেস্ট, কংগ্রেচুলেশনস টু বাংলাদেশ। খুব ভালো একটা সিরিজ আমরা দেখেছি, টেস্ট ক্রিকেটের জন্য খুব ভালো। বাট টু বি ভেরি অনেস্ট, আমি অন অপটিমিস্টিক সাইড অফ ইন্ডিয়ান ক্রিকেট, এবং বাংলাদেশ খুব ভালো খেলেছে আমি মানছি। বাট তুমি যদি তুলমূল্যর বিচারে করো, নো কম্প্যারিজন অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, স্পেশালি ইন টেস্ট ক্রিকেট। কারণ T20 হলে আমি বলতাম অন্যরকম কথা, বিকজ দ্যাটস অ্যান এনিবডিজ গেম, হয় অ্যাট সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে। বাট টেস্ট ক্রিকেট প্লেইং ইন ইন্ডিয়া, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক ফর বাংলাদেশ। এবং আমরা যদি দেখি যে কম্পারিটিভ স্টেডিও যদি করি, তাহলে 13টা ম্যাচের মধ্যে ভারত 11টা জিতেছে টেস্ট ম্যাচ, 2টো ড্র। মানে বাংলাদেশ এখনো পর্যন্ত একটা টেস্ট সিরিজ ফরগেট অ্যাবাউট টেস্ট উইনও হয়নি। তো সেক্ষেত্রে লাস্ট 1 ইয়ারে, হ্যাঁ, লাস্ট 1 বছরে বাংলাদেশ ভালো পারফর্ম করছে, 50% ওদের রেকর্ড। আর বাট ইন্ডিয়া অ্যাগেন উইন পার্সেন্টেজ যদি দেখা যায় 71.43, তো সেখানেও অবশ্যই ভারত এগিয়ে। আর যেটা তুমি বলছিলে, পাকিস্তানের সঙ্গে সিরিজের পরে খুব, হ্যাঁ, হাইপড হয়ে গেছে। হাইপ না ওভার হাইপ, সেটা সিরিজের হ্যাঁ, পরেই বোঝা যাবে। তবে এখনো পর্যন্ত আমার কাছে ওভার হাইপ, বিকজ আই হ্যাভ সিন বাংলাদেশ ক্রিকেট ভেরি ক্লোজলি। আগেন ওয়ান ডে বা T20 হলে আমি একটু অন্যরকম কথা বলতাম, বাট টেস্ট ক্রিকেটে না। আম, একটা দুটো ভালো সেশন হতে পারে ডেফিনেটলি। আই মিন, ইন্ডিয়া হ্যাভ টু কাম ব্যাক ভেরি স্ট্রংলি। যদি ধরো দুটো সেশন বাংলাদেশ খুব ভালো পারফর্ম করলো, তো সেখানে ইন্ডিয়ার আমরা যা টিম লিস্ট দেখেছি, এবং কিছুটা কয়েকটা ইনএক্সপিরিয়েন্স একটা দুটো, সেটা হতেই পারে। বাট ওভারঅল আমরা দেখেছি রোহিত শর্মা, বিরাট কোহলি, এবং যা কনভেনশন, KL রাহুল থেকে আরম্ভ করে সব করে ঋষভ পান্ট কাম ব্যাক। সো ইটস এ ভেরি ভেরি স্ট্রং সাইড। মানে 1 থেকে 7 অব্দি যদি, মানে রবীন্দ্র জাদেজা যদি 7 নম্বরে ব্যাট করতে নামে, তো ইট শোজ দি ডেপথ অফ ইন্ডিয়ান ব্যাটিং। অ্যান্ড আবার বলছি ইটস আ হোম সিরিজ। অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে গিয়ে ইন্ডিয়া খেললে দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট এখানে আই ডোন্ট থিঙ্ক এনি চান্স অফ বাংলাদেশ। অ্যাগেন একটা দুটো ভালো পারফরমেন্স হবে, হয়তো সাকিব 5টা উইকেট তুলবে, বা শান্ত বা লিটন দাস একটা সেঞ্চুরি করবেন। বাট ওভারঅল ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া সিরিজ জেতার মতো এই মুহূর্তে আমি দেখছি না। ইট উইল বি আ কম্পিটিটিভ সিরিজ, এইটুকুই আমার মনে হয় আশাবাদী করা উচিত অ্যাজ এ বাংলাদেশ ক্রিকেট ফ্যান। বাট ইন্ডিয়াতে এসে ইন্ডিয়া টেস্ট সিরিজ, আই ডোন্ট থিঙ্ক এ চান্স। একেবারে। এবং তার উপর ভারত সর্বশক্তি নিয়ে নামছে, যেখানে বিরাট কোহলি কামব্যাক করছেন, ঋষভ পান্ট 20 মাস পরে টেস্ট স্কোয়াডে কামব্যাক করছেন, এবং যদি বোলিং দেখি সেক্ষেত্রে জসপ্রীত বুমরা কিন্তু জাসপ্রীত রয়েছেন বুমরা, এই স্কোয়াডে। কারেক্ট। শুধুমাত্র, একদমই। আর মোহাম্মদ শামি শুধু নেই, আদারওয়াইজ টিম মোটামুটি একদম মানে সর্বশক্তি নিয়ে নামছে। আর পরিষ্কার হিসেব যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা
পাখির চোখ। আর নতুন মরশুম শুরুর আগে ভারত কোনো রকম কিন্তু চান্স নেবে না। ভারতীয় স্কোয়াড যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে বিরাট কোহলির কামব্যাক টেস্ট সিরিজে আমরা জানি পারিবারিক কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজ খেলা হয়নি বিরাট কোহলি। এবারে বিরাট কোহলিকে ব্যাট হাতে দেখা যাবে। বাংলাদেশের বিরুদ্ধে বিরাট হিট কি হবে কোহলি? অপরূপ দা। আহ, দেখো বিরাট কোহলি, আহ, নতুন করে তো কিছু বলার নেই আমাদের। বিগ সিরিজ প্লেয়ার, বিগ ম্যাচ প্লেয়ার, বাট একটা লং টার্ম এবং শর্ট টার্ম গোল থাকে আমাদের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে, যেটা বলা হয়। তো সেক্ষেত্রে শর্ট টার্ম গোল হিসেবে আমার মনে হয় বিরাট কোহলি দেখবেন হচ্ছে এই সিরিজটাকে টু টু অ্যাক্লেমাটাইজ। কারণ যাই যত বড় প্লেয়ারই হোক, আমরা অতীতে সচিন তেন্ডুলকর থেকে আরম্ভ করে বড় বড় প্লেয়ার্সদের দেখেছি যে তারা যখন একটা বড় লক্ষ্য নিয়ে নামেন, সেক্ষেত্রে শর্ট টার্ম একটা কিছু গোল ফিক্স করে নেন। তো আমার মনে হয় বাংলাদেশ সিরিজটা বিরাট কোহলি আস্তে আস্তে ওই যেটা আমরা বলি মোমেন্টামে ফেরার একটা মানে প্রসেস কে হিসেবে বেছে নেবেন টু গেট ইন টু দ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তো ডেফিনেটলি এটা শুধু বিরাট কোহলি কেন, প্রত্যেকের কাছেই আমার মনে হয় যশস্বী জয়সওয়াল থেকে আরম্ভ করে শুভমান গিল, সবাইকে কিন্তু একটা ইউনিট হিসেবে যদি আমরা দেখি যে নেক্সট ইয়ার আমরা যদি দেখি যে ফাইনালে বা এবং চ্যাম্পিয়ন, যেরকম আমরা দেখলাম T20 চ্যাম্পিয়ন হলো, সেরকম যদি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা জিততে হয়, তাহলে কিন্তু দিস ইজ আ স্টার্ট, যেখানে কিন্তু আস্তে 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 করে বিল্ড আপ হবে, টিম বিল্ড আপ হবে। নতুন ভুলে গেলে চলবে না, নতুন কোচ। তো নতুন কোচের অনেক কিছু থিওরিজ আসে। সেই সেই জায়গায় আমাকে নিজেকে অ্যাক্লিমেটাইজ কি করে করবো ড্রেসিং রুমে, অনেক কিছু ফ্যাক্টরস থাকে। সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় it should start from Bangladesh series and end in the World Test Championship. একদম স্পট অন এক্ষেত্রে অপরূপ দা। আর এই মুহূর্তে জানিয়ে রাখি যে WTC র্যাঙ্কিং যেটা এসছে, ইন্টারেস্টিংলি বাংলাদেশ কিন্তু চতুর্থ স্থানে উঠে এসছে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর। তাই সিরিজটা হয়তো এক পেশে হবে, হয়তো ভারত জিতবে, যেটা আমরা প্রত্যেকেই মানে যেটা এক্সপেক্ট করছি আর কি। কিন্তু কোথাও গিয়ে একটা খটকা কিন্তু লাগছে যে হয়তো বাংলাদেশ একটা সারপ্রাইজ প্যাকেজ এখানে দিতেই পারে চেন্নাই বা প্রথম টেস্ট ম্যাচে বা এরপরে দ্বিতীয় টেস্ট ম্যাচে। তবে দেখা যাক, ইন্টারেস্টিং হবে সিরিজ, এইটুকু আশা রাখছে প্রত্যেক অনুরাগীরা। এখানে চেন্নাই একজনের কথা বলবো অবশ্যই। চেন্নাই রাইট, হ্যাঁ সরি বলো। আমি চেন্নাই, চেন্নাই হ্যাঁ টেস্টের যখন চেন্নাই। কথাটা তুললে, তো পিচ পিচটাই থেকে বোঝা যায় যে ইন্ডিয়া কিন্তু কমপ্লিসেন্ট নয়, যে ঠিক আছে বাংলাদেশ আসছে, ওই যে পাকিস্তানের সঙ্গে জিতেছে এবং আমার মনে হয় খুব ক্লোজলি ফলো করার ফল যেটা হয়েছে যে টেস্ট র্যাঙ্কিং এ 8 নম্বর বা 9 নম্বরের যদি একটা টিম হয় এবং সেখান থেকে তারা যদি 4 নম্বরে আসে, যে মর্যাদা বা যে অ্যাকনলেজ করা উচিত সেটা কিন্তু ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক করেছে। কারণ পিচ কিন্তু রেড সয়েলে খেলা হচ্ছে। তো আমরা জানি যে ব্ল্যাক সয়েলে খেলে অভ্যস্ত বাংলাদেশ ক্রিকেট টিম, মেজরিটি অফ দি প্লেয়ার্স অবভিয়াসলি হোম সিরিজ তারা খেলে। সেই জন্য মানে যখন আমরাও গেছিলাম তখন যেটা দেখা গেছে যে ব্ল্যাক সয়েল মানে স্লো, একটু লো, মানে টার্নিং পিচ বাট স্লো টার্নার, যেটা ব্ল্যাক সয়েলের বৈশিষ্ট্য। ঠিক। ওয়ারেস যখন রেড সয়েলে আসছে তখন কিন্তু ডিফারেন্ট, লাইক একটু এসডি টেস্ট বলে খেলা হবে, তার মানে একটু এক্সট্রা বাউন্স কিন্তু বলটা করবে, মানে তুমি টার্ন নেবে কিন্তু ইট ওয়ন্ট বি আ স্লো লো রাং টার্নার। তো সেক্ষেত্রে একটা বড় ফারাক হতে পারে টেকনিক্যাল। আই মিন আই এম নট শিওর হাউ টেকনিক্যালি ওয়েল ইকুইপড দে আর টু প্লে এগেনস্ট সাচ আ স্পিন। তো আমার মনে হয় যে অশ্বিন বলো জাডেজা স্পেশালি যে পেসে বলটা আসে এবং সেখানে যদি দেখা যায় যে ফিফথ টার্ন করছে এবং সেখানে যদি উইথ বাউন্স টার্ন করছে, সেটা কিন্তু নেগোশিয়েট করা অনেক বেশি ডিফিকাল্ট দ্যান আ ব্ল্যাক সয়েল। সো এখানে কিন্তু খুব চিন্তা ভাবনা করে রেড সয়েলে খেলা হবে, সো উইচ ইজ আ ভেরি পজিটিভ মুভ। অ্যাট দি সেম টাইম আমি বলবো প্রথম টেস্টে প্রথম ঘন্টা উইল বি, আই মিন প্রথম সেশন উইল বি ভেরি ভেরি ক্রুশিয়াল। কারণ অ্যাগ্রেসিভ ব্যাটিং আমরা জানি রোহিত শর্মাকে, যে কোনো পর্যায়ে যে কোনো জায়গায় ইজ ভেরি অ্যাগ্রেসিভ। বাট এখানে আমার মনে হয় যে টু সেট দ্য টোন অফ দি সিরিজ, ফার্স্ট আওয়ার শুধু নয়, ফার্স্ট সেশন উইল বি ভেরি ক্রুশিয়াল। ওখানে যদি ইন্ডিয়া ব্যাট করে একটু কশিয়াসলি ব্যাট করতে হবে, কারণ রেড সয়েল এবং প্রথম দিনে প্রথম সেশনে কিন্তু বল বাউন্স করে এবং আমরা দেখেছি যেটা তুমি বলছিলে রাওয়ালপিন্ডি টেস্টের কথা, সেখানে কিন্তু দুজন ইনফ্যাক্ট 10টা উইকেটই আমরা যদি পাকিস্তানে দেখি 174 যেটা অল আউট হয়েছে সেকেন্ড ইনিংস প্রবাবলি, সেখানে কিন্তু 10টা উইকেটই পেসার পেয়েছে। দ্যাট শোজ
দে হ্যাভ আ স্ট্রেংথ। যদি মানে পিন্ডের মতো উইকেট, বা যদি দেখা যায় যে আমাদের এখানে রেড সয়েলে যদি এক্সট্রাক্ট করতে হয় পেস এন্ড বাউন্স, তাহলে কিন্তু তারা প্রথম সেশনই করবে। ইনফ্যাক্ট প্রথম 1.5 ঘন্টা উইল বি ভেরি ক্রুশিয়াল যদি ইন্ডিয়া ব্যাট করে। On the contrary, obviously we know Shiraz and Jasprit Bumrah can extract their home condition. So it will be a very good first session of the first test match. খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বললো চক্রবর্তী। আমি একদম এখানে একদম বোলিং বিভাগ নিয়ে একটু আলোচনা করি, কারণ আমরা জানি যে পেসারদের মধ্যে জসপ্রীত বুমরাহ বা মোহাম্মদ সিরাজ এই দুজন অটোমেটিক চয়েস। অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা এটাও বলছেন যে দুই পেসার 3 স্পিনার নিয়ে খেলানো হোক চেন্নাইতে। 3 স্পিনার বলতে গেলে অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন ঘরের মাঠ তিনি খেলবেন, রবীন্দ্র জাদেজাও কনফার্ম। এই যে থার্ড স্পিনার, এক্ষেত্রে কি অক্ষর প্যাটেল না কুলদীপ যাদব? যদি তুমি সিলেক্টর হতে বা তুমি ক্যাপ্টেন হতে রোহিত শর্মার জায়গায় থাকতে, তাহলে কোন সিদ্ধান্ত তুমি নিতে? দেখো, আমার মনে হয় 48 ঘন্টা আগে আমি সিদ্ধান্ত নিতাম। কারণ সেখানে অনেক কিছু ডিপেন্ড করে। নেট সেশনে তার তার কতখানি ফিটনেস থেকে, মানে মেন্টাল ফিটনেস রয়েছে, এবং সে কতখানি মানে ম্যাচ ম্যাচ ফিট যেটা আমরা বলি, ফিজিক্যাল এন্ড মেন্টাল, সেই জায়গা থেকে ডিপেন্ড করছে। আর তুমি যদি পিচ থেকে ডিপেন্ড করে এবং অপোজিশন অ্যানালিসিস, আমরা আই এম শিওর ভিডিও অ্যানালিস্ট যারা ইন্ডিয়ান টিমে রয়েছেন, তারা ফাইনাল কলটা নেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, যখন ফাইনাল 24 আওয়ার্স আগে যখন টিম পিক করা হয়, তখন কিন্তু ভিডিও অ্যানালিস্টের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে অপোজিশনে কতগুলো লেফট হ্যান্ডার্স রয়েছে টপ 4-এ বা 5-এ, এবং তারা কতটা ওয়েল ইকুইপড। যদি দেখা যায় কুলদীপ যাদব আমরা জানি যে ব্রিলিয়ান্ট ম্যাজিশিয়ান, কিন্তু যদি দেখা যায় যে বল রিড করতে পারছে, লেফট হ্যান্ডার যদি ভালো রিড করতে পারে, তাহলে আই উড রাদার প্রেফার উইথ অক্ষর প্যাটেল, বিকজ হি ক্যান অলসো ব্যাট। সেটাও দেখতে হবে। যে পঞ্চম দিনের লাস্ট অধ্যায় খেলাটায় যদি দেখা যায় যে কারণ বাংলাদেশ অবভিয়াসলি বুঝতেই পারছে সবাই আমরা, যে বাংলাদেশ কিন্তু চাইবে ডে 5 লাস্ট সেশন অব্দি খেলাটাকে ইন ডেপথ নিয়ে যেতে। যত ডিপে বাংলাদেশ নিয়ে যেতে পারবে, তত ওদের চান্সেস অনেক বেশি আছে। তো যখন লাস্ট ফেজে যাবে, আমরা এই চেন্নাই টেস্ট থেকে মনে পড়লো আমাদের, যে মনে করে দেখো হরভজন সিং ম্যাকগ্রার বলে উইনিং স্ট্রোকটা নিয়েছিল, অনেক পুরোনো কথা যদিও। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সেই চেন্নাই এবং সেই লাস্ট সেশনের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যদি হয়ে থাকে, তাহলে কিন্তু যে ব্যাটটি করতে পারবে ওই সেশনে, যে নার্ভটা রাখতে পারবে, আমার মনে হয় আমি তাকে খেলাবো। সো অক্ষর প্যাটেল একটু এজে আছে আমার, একটু খেলানোর পক্ষপাতী, বিকজ অফ দ্যাট পার্টিকুলার ফ্যাক্টর। অ্যাবসলিউটলি। এরপর আসি একজনের কথায়, যিনি যেভাবে কামব্যাক করেছেন প্রায় একটা রূপকথা বলা যেতে পারে, ঋষভ পান্থ। যিনি এর আগে আমরা জানি যে 2022-এর ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনা হয়, তারপর তিনি আদৌ ক্রিকেট খেলতে পারবেন কিনা এটা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন চলে আসে, যে তিনি কি আদৌ কামব্যাক করতে পারবেন। তিনি কামব্যাক করেছেন এবং দাপটের সঙ্গে কামব্যাক করেছেন। টি-20 বিশ্বকাপ যে স্কোয়াড জয় পেয়েছে, মানে যে ভারতীয় দল টি-20 বিশ্বকাপ জিতেছে, সেটার অন্যতম সদস্য ঋষভ পান্থ এবারে টেস্ট স্কোয়াডে প্রত্যাবর্তন করছেন। এই ঋষভ পান্থ উইকেট কিপার ব্যাটার হিসেবে, মানে এই দুর্ঘটনার পর যে কামব্যাকটা করছেন, এবং তুমি যতগুলো খেলা দেখেছো এখন পর্যন্ত ঋষভ পান্থের টি-20 ওয়ার্ল্ড কাপ সহ, কি মনে হচ্ছে তিনি কি টেস্ট করবেন? প্রথমেই বলি, উইশিং অল দ্য লাক। কারণ যে পরিস্থিতি আমরা জানি, সব তুমি যেটা বললে এক্ষুনি, সেখান থেকে কামব্যাক করা কেন, নর্মাল লাইফের অ্যাক্টিভিটি করাটাই খুব একটা দুষ্কর হয়ে ওঠে সেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমে এবং এখন টেস্ট টিমে। তো ডেফিনেটলি ইটস এ বিগ আস্ক। বাট अगेन আমার মনে হয় ঋষভ পান্থের মেন্টাল ফিটনেস নিয়ে কোনো সংশয় নেই। হি ইজ আ চ্যাম্পিয়ন ওভার দেয়ার। বাট ফিজিক্যালি কতটা অ্যাক্লিমেটাইজ করতে পারবে ফর এ পিরিয়ড অফ 5 days, কারণ সেটাই খুব দেখার জন্য মুখিয়ে রয়েছে অবভিয়াসলি। বাট আমার মনে হয় বাড়তি চাপ না দেওয়া উচিত। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজে অ্যাক্লিমেটাইজ করতে পারবেন বলে আমার বিশ্বাস। বাট অ্যাগেন অন দ্যাট পার্টিকুলার 5 দিনে কি হবে, সেটা আস্তে আস্তে করে আমরা দেখতে পাবো। ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। বাট ঋষভ পান্থের মতো প্লেয়ার ডেফিনেটলি আমার মনে হয় মেন্টালি হি ইজ ভেরি স্ট্রং,
he can overcome the whatever he has been going through for the last 2 years. একেবারে। এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ও রিসেন্টলি একটা মন্তব্য করেছেন যে ঋষভ পান্ট যদি নিজের খেলা চালিয়ে যান রেড বল ক্রিকেটে, তাহলে অল টাইম গ্রেটদের তালিকাতেও তিনি চলে আসবেন। আমরা জানি যে সেনা কান্ট্রিতে কিভাবে তিনি 17 রান করেছেন, কিভাবে অ্যান্ডারসনের মাথার উপর দিয়ে 6 মেরেছেন। তাই বেপরোয়া ক্রিকেটার, ফিয়ারলেস ব্যাটিং করতে ভালোবাসেন, এবং সেই ফিয়ারলেস ব্যাটিংটা চেন্নাইয়ের 22 গজেও এবং একই সঙ্গে কানপুরের সেই গ্রিন পার্কের 22 গজেও কিন্তু আমরা দেখতে চাইবো। ঋষভ পান্ট মানে একটা সিনেমা, মানে ওয়েব সিরিজ যেন চলছে 2022 ডিসেম্বর থেকে, এই ওয়েব সিরিজটা চলতে থাকুক, একটু আশা করব। এরপর আরো একজন ক্রিকেটারকে নিয়ে একটু আলোচনা করতেই হচ্ছে, যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে 712 রান করেছিলেন, এবং এই ক্রিকেটারকে নিয়ে কি বলবো, মানে ইনিও কিন্তু ফিয়ারলেস ব্যাটার, শুরু থেকে মানে বাঁহাতি সেহবাগের ভূমিকা পালন করেন। আর যেভাবে নিজেকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে নিজেকে মেলে ধরছেন, তাতে অবশ্যই আগামী ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, শুধুমাত্র যশস্বী জয়সওয়ালের নয়, ভারতীয় ওপেনিং ডিপার্টমেন্টেরও। তুমিও কি সহমত অপূর্ব? অ্যাবসলিউটলি, মানে এখানে ইন্ডিয়ান টিম কেন বিগত 20 বছর ধরে এগিয়ে যাচ্ছে, তার একটাই কারণ হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউথ। তো তুমি যার কথা বললে সেহবাগ, সেই সময় সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো যেখানে ব্যাটসম্যান ছিল, সেখানে কিন্তু রাহুল দ্রাবিড় স্যার গিয়ে একবারে বলেননি যে তুমি আমার মতো খেলো, তুমি তোমার মতো খেলো। তো দিস ইজ দি মন্ত্র অফ ইন্ডিয়ান ক্রিকেট, যে সবসময় কিন্তু যেটা করা হয়, যে যে ন্যাচারালি ট্যালেন্টেড বা গিফটেড প্লেয়ার আমরা বলি, বা ম্যাচ উইনার যারা বলি, তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়। রোহিত শর্মার কথা তুমি যদি দেখো, তো অবভিয়াসলি বিরাট কোহলি আর রোহিত শর্মা দুজনে কিন্তু ঘরানা আলাদা। তো এই এক একজন এক একটা ঘরানা থেকে আসবে ইন্ডিয়ান ক্রিকেটে, এবং তারা নিজেদের রোলটা তাদের কাছে ডিফাইন থাকবে। সেই ডিফাইনটা করতে হয় অবভিয়াসলি কোচ এবং টিম ম্যানেজমেন্টের। তো যে যার রোল অনুযায়ী যদি তারা খেলে, তাদের কিন্তু ফ্রি হ্যান্ড দেওয়া হয়। সো দিস ইজ আ বিউটি অফ ইন্ডিয়ান ক্রিকেট, এবং সেই জন্যই আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এবং শুধু একদিন নয়, বছরের পর বছর এটা চলতে আসছে। মানে সে 1983 তুমি যদি দেখো, কৃষ্ণ মাচারি, শ্রীকান্ত থেকে শুরু করে, সন্দীপ পাটিলের ফ্ল্যামবয়েন্স থেকে শুরু করে, কপিল দেবের ফ্ল্যামবয়েন্স থেকে শুরু করে, আমার অপরদিকে ব্যাট করছেন সুনীল গাভাস্কারের মতো একজন রক সলিড প্লেয়ার। তো সেই লেগাসি কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে রয়েছে। এবং এখনো পর্যন্ত তুমি যার নাম করে ঋষভ পান্তকে বলা হয়, যদি বলা হয়, এবং সেটা বলা হয়, বিভিন্ন ক্যাপ্টেন্সও বলে, রোহিত শর্মা, ঋষভ পান্ত, দে আর ম্যাচ উইনার্স। সেই দিনে কিন্তু পার্টিকুলার দিনে দে ক্যান চেজ এনিথিং, দে ক্যান ডু এনিথিং। যুবরাজ সিংকেও আমরা দেখেছিলাম। তো ওভারঅল যেটা তোমার কথা, হ্যাঁ, যশস্বী জয়সওয়ালকে একটাই হি হ্যাজ টু হ্যান্ডেল দি ফেম। কারণ যে জায়গা থেকে তিনি উঠে এসছেন, সেখানে থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টু হ্যান্ডেল ফেম, নেম অ্যান্ড ফেম আমরা যেটা বলি। সেই জায়গাটা কিন্তু তাকে, সেই ডিসিপ্লিন লাইফটাকে যদি সে নেক্সট 5 ইয়ার্স রাখতে পারে, তাহলে হি ক্যান বি ওয়ান অফ দি টপ প্লেয়ার্স অফ ইন্ডিয়ান ক্রিকেট। একেবারে। ইংল্যান্ড সিরিজে 2টো ডাবল সেঞ্চুরি যশস্বী জয়সওয়ালের। এই যশস্বী, তার যে ক্যারিজমা, তার যে যা ব্যাটিং, সেটা চলতে থাকুক। আমরা এটাই চাইবো যে যশস্বী জয়সওয়াল যেন আরেকটা বিরোধী না হয়ে যায়, এটুকু প্রার্থনা থাকবে। আর ভালো ব্যাটিং করছে, এরকম ব্যাটিং করতে থাকুক যশস্বী জয়সওয়াল। এরপর একটু আসবো কোচিং পার্সপেক্টিভ থেকে, যেহেতু তুমি নিজেও কোচ, এবং খুব ভালো মতন জানো যে কোচের রোলটা কতটা ভাইটাল। দ্রাবিড় যুগ শেষ, দ্রাবিড়েরও খুব ক্লোজ ছিল তুমি, আমি জানি। দ্রাবিড় যুগের পর এবার গম্ভীর যুগ। তাই ড্রেসিং রুম কতটা গম্ভীর আমরা জানি না। গৌতম গম্ভীরের কোচিং এ আমরা এর আগে দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজটা কিন্তু হারতে হয়েছে। তাই এটাই বলার যে গৌতম গম্ভীর অ্যাজ কোচ, তুমি কিভাবে তাকে তার তোমার পর্যবেক্ষণ বা কিভাবে অ্যানালিসিস করতে চাইবে? দেখো, কোচ পরিবর্তন মানে কিন্তু একটা ট্রানজিশন। মানে ইন্ডিয়ান টিম কিন্তু একটা ছোট্ট হলেও ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইফ ইউ টক অ্যাবাউট ক্রিকেটার্স, আস্তে আস্তে কিন্তু এক্সপিরিয়েন্স যারা, তাদের মোটামুটি 35+। তো সেখানেও কিন্তু একটা ট্রানজিশন, আজ না হোক কাল, ট্রানজিশনের মধ্যে দিয়ে আস্তে আস্তে যাবে। তো জাস্ট শুরু হয়েছে ট্রানজিশন হয়তো। তো কোচিং ডিপার্টমেন্ট তাও কিন্তু এক্স্যাক্টলি দ্য সেম প্রসেস। মানে ইটস এ প্রসেস, মানে আজকে আসবে এবং ম্যাজিক করবে, এই জিনিসটা সঠিক নয়। যেরকম অনেকে বলছে সানি জয়সূরিয়া আসাতে শ্রীলঙ্কার ক্রিকেটের ম্যাজিক হয়ে গেছে, which I don't believe. উনি হয়তো কিছু টিপস দিয়েছেন বা কিছু ফাইন অ্যাডজাস্টমেন্ট করেছেন, বাট যে প্লেয়ার আগের দিন অব্দি ছিলেন এবং সানি জয়সূরিয়া আসার পরের দিনই সে পুরো চেঞ্জ হয়ে যাবে, এটা তো হয় না। তো
তো সেম গোজ ফর গৌতম গম্ভীর। উনি এসছেন এবং পুরো দায়টা ওনার উপর আমার মনে হয় না, ইটস এ প্রসেস। তো শ্রীলঙ্কান ক্রিকেট উঠছে, উইচ ইজ গুড ফর ওয়ার্ল্ড ক্রিকেট, এইটাই পজিটিভ ইন্টেন্ট। বাট অ্যাগেন ইন্ডিয়ান ক্রিকেট, ওয়ান ডে ক্রিকেট আর টেস্ট ক্রিকেট অনেক আকাশ পাতাল তফাৎ। এবং আমরা জানি যে কিছু প্লেয়ার্স অ্যাভেলেবেল ছিল না, এবং তার থেকে বড় কথা হচ্ছে টেস্ট ক্রিকেট নতুন সিজন, এবং উই আর এইমিং ফর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তো সেক্ষেত্রে দিস ইজ এ মিশন। সেই মিশনে মানে সেই মিশনে শুরু হতে কিন্তু কিছু হিকাপ খেতেই পারে, মানে হতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল, কারণ সব দিন সমান যায় না, আমার তোমার কারোরই যায় না। তো গম্ভীরকে একটু সময় দিতে হবে। এবং উনিও ক্রিকেট ড্রেসিং রুমটায় যখন এসছেন, বহুদিন পরে ইন্ডিয়ান ড্রেসিং রুমে এসছেন, ওনারও কিছু কিছু জিনিস পরখ করার আছে। ওনার কিছু কিছু অ্যানালিসিস করতে হবে। মর্কেলকে আমরা দেখলাম, মানে পুরো সেট আপটাই তো চেঞ্জ হয়েছে। তো একটা সেট আপ যখন চেঞ্জ হয়, তখন অন্তত কিছু মাস দরকার তাকে, যত বড়ই কোচ হোক। তো সেক্ষেত্রে কিভাবে সে মানিয়ে নেবেন, বা প্লেয়াররা তাদের কি, গৌতম গম্ভীর অ্যান্ড আদার সাপোর্ট স্টাফ যারা, তাদেরও কিভাবে নেবেন, কতখানি, দিস ইজ অল অ্যাবাউট ম্যান ম্যানেজমেন্ট। কেউ কাউকে এই পর্যায়ে তো শেখাতে পারে না। সো আমি যখন কোচ ছিলাম তখন ক্রিস গেল, শাহিদ আফ্রিদি, তো শেখাবার কিছু নেই। তো ইটস অল অ্যাবাউট ম্যান ম্যানেজমেন্ট, যে কিভাবে জিনিসটাকে তুমি রোল ডিফাইন করছো, তারা কতখানি মেন্টালি খুব ট্রান্সপারেন্টলি কথা বলতে পারছে তোমার সঙ্গে, তাদের সমস্যাটা কিভাবে তোমার সঙ্গে শেয়ার করতে পারছে, তাদের পার্সোনাল কোনো ইস্যু হলে সেটা তোমার কাছে যদি শেয়ার করতে পারে, তাহলে অনেকটা ইজিয়ার হয়ে যায় ড্রেসিং রুমের আবহাওয়াটা। তো দিস আর ভেরিয়াস ফ্যাক্টরস। শুধু আমরা মানে পারফরমেন্সটাই দেখছি, তার ব্যাকড্রপে বহু কিছু চলে। তো সেটা যত তাড়াতাড়ি সমাধান হবে, যদি প্রবলেম থাকে, তত তাড়াতাড়ি ভালো। এবং অল অ্যাবাউট অ্যাক্লিমেটাইজিং অ্যান্ড প্রফেশনালিজম। সেই জায়গাটা আমার মনে হয় গৌতম একদম। গম্ভীরকে আমরা দেখেছি KKR এর কোচ হিসেবে দেখেছি, প্রথমে ক্যাপ্টেন হিসেবে দেখেছিলাম, তারপরে কোচ হিসেবে দেখেছি। সো ট্র্যাক রেকর্ড ভালো, ইটস জাস্ট এ বিগিনিং। সো লেটস নট পুট ফিঙ্গার অন গৌতম গম্ভীর, ছেড়ে দেওয়া হোক, দেখা যাক কি হয়। একেবারেই সময় দিতে হবে, এবং সময় দিলে অনেক কিছুই আমরা জানি যে অনেক বেটার রেজাল্ট আসে। এবং আশা করব যে ভারতীয় ক্রিকেট দারুণ জায়গায় পৌঁছাবে। এবারের WTC ফাইনালে যেন ভারত হেরে না যায়, এটাই চাইবো। আর বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও যথেষ্ট ভালো পারফরমেন্স থেকে ভারতীয় ক্রিকেটাররা, এইটুকু আশা থাকবে। আর অপরূপদাকে অবশ্যই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রংপুর রাইডার্সের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ কাম ভিডিও অ্যানালিস্ট অপরূপ চক্রবর্তী, এবং তার মূল্যবান পর্যবেক্ষণ এই ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে তার মূল্যবান অ্যানালিসিস আমাদের সঙ্গে শেয়ার করলেন। অনেক ধন্যবাদ অপরূপদা। অবশ্যই ভারত বাংলাদেশ সিরিজের মাঝেও অপরূপদার সঙ্গে যোগাযোগ থাকবে। তবে আপনারা সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনে, এবং স্টেডিয়াম বুলেটিন দেখতে গেলে অবশ্যই লগ ইন করতে হবে অনলাইনে, এবং একটা সঙ্গে আমাদের ডিজিটাল ব্রডকাস্ট সেখানে উন্নতি